এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় কোষ গঠন ও কাজ এই চ্যাপ্টারটি আমরা পড়ব। তো প্রথমে হচ্ছে তোমরা ইতিমধ্যে জেনেছ আমাদের চারপাশের বস্তুগুলি সজীব বা জড়, অর্থাৎ যারা উত্তেজনায় সাড়া দিয়ে তাদেরকে সজীব বস্তু বলা হয়, সেটা আমরা জেনেছিলাম ছোটোবেলায়। এবং জড়বস্তু হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে না বা যে উত্তেজনায় সাড়া দেয় না। তাহলে আমাদের চারপাশে কি রয়েছে? সজীব এবং জড় বস্তু রয়েছে বা সজীব এবং জড় বস্তুগুলি রয়েছে। তোমরা এও জেনেছ সকল সজীব বস্তু কিছু মৌলিক কাজ করে। সজীব বস্তু যেগুলি সেগুলি মৌলিক কাজ করে। আমাদের দেহের বিভিন্ন অঙ্গ এই কাজগুলো করে। অঙ্গের মৌলিক একক হচ্ছে কোষ, অর্থাৎ আমাদের অঙ্গের একক অর্থাৎ ছোট্ট একটি অংশ হচ্ছে কোষ। এই অধ্যায়ে আমরা কোষ সম্পর্কে জানব। কোষকে আবার ইটের সাথে তুলনা করা যায়। একটি পাকা বাড়ি যেমন অসংখ্য ইটের সমন্বয়ে গঠিত, তেমনি প্রতিটি সজীব বস্তুর দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। তবে এককোষী জীবের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। অর্থাৎ এমনও প্রাণী সব রয়েছে যারা একটি মাত্র কোষ নিয়ে গঠিত, এবং যারা অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত সেই সব জীব হচ্ছে পাকা বাড়ির সাথে তুলনা করা হয়েছে। একটি পাকা বাড়ি যেভাবে অসংখ্য ইটের সাহায্যে তৈরি হয়, আমাদের দেহ বা সজীব বস্তুর দেহও অসংখ্য কোষের সাহায্যে তার দেহ গঠিত হয়। এবার আসছে কোষের আবিষ্কার। কোষের আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে নিজের তৈরি আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের পাতলা ছেদ পর্যবেক্ষণ করেন। কর্ক হলো গাছের বাকলের অংশ। তাহলে এখানে কর্ক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ, গাছের বাকলকে কর্ক বলা হয়। এই যে কর্কের এখানে চিত্র দেখানো হয়েছে। তিনি কর্কের পাতলা ছেদে অসংখ্য ছোট ছোট পরস্পর সংলগ্ন প্রকোষ্ঠ বা কুটুরি দেখতে পান। মৌচাকের যেভাবে কুটুরিগুলি রয়েছে ঠিক সেইভাবে এখানে দেখা যাচ্ছে। এগুলিকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ছিদ্রের মতো, সেগুলি হচ্ছে কুটুরি বা প্রকোষ্ঠ। তো এইভাবে অসংখ্য তিনি ছিদ্র দেখেছিলেন প্রথমে। এই প্রকোষ্ঠগুলিকে দেখতে অনেকটা মৌচাকের কুটুরির মতো। তিনি এটাও লক্ষ্য করেছিলেন এটি প্রকোষ্ঠ অন্যটি থেকে প্রাচীর দ্বারা পৃথক থাকে। পৃথক অর্থাৎ হচ্ছে আলাদা। বিজ্ঞানী হুক এই কুটুরিগুলির প্রতিটির নাম দিয়েছিলেন কোষ। তিনি নাম দিয়েছিলেন এগুলির কোষ। হুকের কর্কের ছেদে যে কুটুরিগুলি দেখেছিলেন সেগুলি আসলে মৃত কোষ ছিল, সেগুলি জীবিত কোষ ছিল না। উন্নত আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কারের পরেই সজীব বস্তুর কোষগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল। বিজ্ঞানী রবার্ট হুকের কোষ পর্যবেক্ষণের সময় থেকে 150 বছর অর্থাৎ 150 বছর পর্যন্ত কোষ সম্পর্কে খুব অল্প ধারণাই পাওয়া গেছে। উচ্চ বিবর্তন ক্ষমতাযুক্ত আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কৃত হওয়ার বর্তমানে আমরা কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। তারপর আসলো কোষ। পাকা বাড়ির ইট এবং সজীব বস্তুর কোষ হলো এদের মৌলিক গঠনগত একক। পাকা বাড়ি একই ধরনের ইট দ্বারা গঠিত হলেও বিভিন্ন পাকা বাড়ির নমুনা, আকৃতি ও আকার ভিন্ন ধরনের হয়। একইভাবে জীবজগতে একটি জীব অন্য জীব থেকে আলাদা হলেও এরা সকলেই কোষ দ্বারা গঠিত। সজীব বস্তু কোষ ইটের মতো সরল ও গঠন বিশিষ্ট নয়, এটি একটি জটিল জৈব সংগঠন। এখানে দেখতে পাচ্ছ প্রথম চিত্রের মধ্যে 8.2-তে রয়েছে ইটের দেওয়াল, আর এখানে রয়েছে পেঁয়াজের খোসা। তো এগুলি হচ্ছে ছোট্ট একটি পেঁয়াজের খোসা, যার মধ্যে এইগুলি কোষগুলি ছোটো ছোটো কোষগুলি দেখা যাচ্ছে। আর এখানের মধ্যে একটি পাকা বাড়ির দেওয়াল যেখানে অসংখ্য ইট রয়েছে। তো ঠিক এই ইটের মতোই এখানে কোষগুলি দেখানো হয়েছে। তারপর সজীব বস্তু কোষের সংখ্যা, আকৃতি ও আকার বিভিন্ন রকম হয়। বিজ্ঞানীরা কিভাবে সজীব কোষ পর্যবেক্ষণ করেন এ কাজে তারা আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্য নেন। এই যন্ত্র বস্তুর বিবর্তনে সাহায্য করে। সজীব কোষের বিভিন্ন অংশের বিস্তৃত গঠন অধ্যয়নের জন্য কোষীয় অংশগুলোকে
রঞ্জকের পদার্থের সাহায্যে বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়। এই পৃথিবীতে লক্ষ লক্ষ সজীব বস্তু রয়েছে। এদের আকৃতি ও আকার ভিন্ন ভিন্ন হয়। এদের বিভিন্ন অঙ্গের কোষের সংখ্যা, আকৃতি, আকারও ভিন্ন ভিন্ন। চলো এদের মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করি। এবার আসলো কোষের সংখ্যা। একটি লম্বা উদ্ভিদ বা হাতির মতো বড় প্রাণীর দেহে কতগুলি কোষ রয়েছে ধারণা করতে পারো কি? জীববিশেষে কোষের সংখ্যা শত, সহস্র, কোটিও হতে পারে। মানুষের দেহ কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত এবং এদের আকৃতি ও আকার বিভিন্ন রকম হয়। ভিন্ন ভিন্ন ধরনের কোষ সমষ্টি ভিন্ন ভিন্ন কাজ করে। যে সকল জীব একাধিক কোষের সমন্বয়ে গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। যেগুলি অনেকগুলি কোষ নিয়ে গঠিত তাদের বলা হয় বহুকোষী জীব। ছোট জীবে কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলে জীবটির বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পাদন করতে কোনো অসুবিধা হয় না। তুমি জেনে অবাক হবে যে একটি জীবের দেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত হলেও তাদের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে, এবং এই কোষটি হলো নিষিক্ত ডিম্বাণু। তো নিষিক্ত ডিম্বাণু থেকে শুরু হয় একটি জীব। এটি বারবার বিভাজিত হয় এবং সজীব বস্তুর বেড়ে ওঠার সাথে সাথে কোষের সংখ্যা বাড়তে থাকে। তারপর বলা হয়েছে 8.3 এবং খ এর লক্ষ্য করো, চিত্রে দেওয়া উভয় সজীব বস্তুর দেহই একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এদের এককোষী জীব বলে। একটি বহুকোষী জীবের দেহে যে সকল প্রয়োজনীয় ক্রিয়াকলাপ ঘটে তার সবগুলোই এককোষী জীবের দেহে ঘটতে দেখা যায়। অ্যামিবার মতো এককোষী জীব খাদ্য গ্রহণ, খাদ্যের পাচন, শ্বসন ও রেচন করে এদের বৃদ্ধি ঘটে এবং এরা এখানে আমাদের বলা হয়েছিল যে 8.3 এর অ্যামিবা এবং প্যারামিশিয়াম এগুলিকে দেখার জন্য। তো এগুলি হচ্ছে এককোষী জীব। এরা হচ্ছে একটি মাত্র কোষ দিয়ে তাদের দেহগুলি গঠিত। প্রজনন বা বংশ বিস্তার করে। একটি বহুকোষী জীবে এই কাজগুলো কিছু বিশেষ কোষ নিয়ে গঠিত কোষগুচ্ছ দ্বারা সাধিত হয়। এই কোষগুচ্ছকে বলা হয় কলা। তাহলে অনেকগুলি কোষ মিলে তৈরি হয় একটি কলা, আর অনেকগুলি কলা তৈরি হয়ে উৎপন্ন হয় অঙ্গের। এই কলা থেকেই অঙ্গের সৃষ্টি হয়। লাস্ট লাইন হচ্ছে এই কলা থেকেই অঙ্গের সৃষ্টি হয়। তারপর এখানে 8.1 কাজের মধ্যে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অ্যামিবা এবং প্যারামিশিয়াম স্থায়ী স্লাইড অর্থাৎ পার্মানেন্ট স্লাইডে মাইক্রোস্কোপের সাহায্যে দেখাবেন। এছাড়া তিনি পুকুরের জল সংগ্রহ করে সেই জলে উপস্থিত এই ধরনের জীবের স্থায়ী স্লাইড তৈরি করবেন ও শিক্ষার্থীদের দেখাবেন। তারপর হচ্ছে কোষের আকৃতি। 8.3 লক্ষ্য করো। তাহলে 8.3 এর মধ্যে অ্যামিবাটাকে লক্ষ্য করো। চিত্রে দেওয়া অ্যামিবার আকৃতি সম্বন্ধে কি বলবে? তুমি হয়তো বলবে অ্যামিবা বিষম আকৃতির। সত্যি বলতে কি অ্যামিবার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যদিও অন্যান্য জীবদের নির্দিষ্ট আকৃতি আছে। এটি তার আকৃতি সবসময় পরিবর্তন করে। লক্ষ্য করো এর দেহ থেকে বিভিন্ন দৈর্ঘ্যের কতগুলি উপবৃত্তি বেরিয়েছে। এদের ক্ষণপথ বলে। এর কথা তোমরা সপ্তম শ্রেণীতেই জেনেছ। অ্যামিবার গমন বা খাদ্য গ্রহণের সময় এই ক্ষণপথগুলি বেরিয়ে আসে বা অবলুপ্ত হয়। তাহলে এখানের মধ্যে যেগুলি তার এক্সট্রা কিছু অঙ্গ বেরিয়ে এসেছে সেগুলিকে বলা হয় কণপদ, এবং এই অ্যামিবাটার হচ্ছে কোনো নির্দিষ্ট আকৃতি নেই। আমি এবার যদি অ্যামিবা অঙ্কন করি তাহলে এই একটি আমি অ্যামিবা অঙ্কন করে নিলাম। অ্যামিবার কোনো আকৃতি হয় না। অন্যান্য প্রাণীদের এককোষী হোক তার আকৃতিগুলি নির্দিষ্ট। এখানে প্যারামিশিয়াম দেখতে পাচ্ছ, প্যারামিশিয়ামের আকৃতি ঠিক প্যারামিশিয়ামের এইভাবেই হবে, তবে অ্যামিবার কোনো আকৃতি নেই, সেটাই এখানে বলা হয়েছে। তারপর বলা হয়েছে অ্যামিবা ক্রমাগত তার আকৃতির পরিবর্তন ঘটাতে পারায় তার কী সুবিধা হয়? দেহ থেকে কণপদ বের হওয়ায় অ্যামিবা দেহাকৃতির পরিবর্তন ঘটে। কণপদের সাহায্যে অ্যামিবা গমন ও খাদ্য গ্রহণ করে। তাহলে তার কণপদের সাহায্যে সে খাদ্য গ্রহণ এবং সে গমন করতে সাহায্য করে, অর্থাৎ সে চলতে পারে। মানুষের শ্বেত রক্তকণিকাও এমন একটি কোষ যে নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। তবে মনে রাখবে শ্বেত রক্তকণিকা দেহের বিভিন্ন প্রকার কোষের মধ্যে এক প্রকার কোষ, কিন্তু অ্যামিবা একটি স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন এককোষী জীব। এখানে বলা হয়েছে শ্বেত রক্তকণিকা হচ্ছে একটি
কোষ যে নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। তবে শ্বেতরক্ত কণিকাটা হচ্ছে মানুষের দেহের মধ্যে একটি কোষ, কিন্তু অ্যামিবা হচ্ছে একটি এককোষী জীব। সে একটি জীব, কিন্তু শ্বেতরক্ত কণিকা একটি জীব নয়। সেটা হচ্ছে মানুষের রক্তের মধ্যে শুধু একটি মাত্র কোষ। কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত দেহের আকৃতি কীরূপ হতে পারে বলে তুমি মনে করো? তারপর চিত্র 8.4 মধ্যে খ, খ, গ তে বিভিন্ন ধরনের কোষ দেখানো হয়েছে, যেমন মানুষের লোহিত রক্তকণিকা, পেশী কোষ ও স্নায়ু কোষ। এই কোষগুলোর কাজের ধরন ভিন্ন ভিন্ন হওয়ায় এদের আকৃতিও ভিন্ন ভিন্ন হয়। সাধারণত কোষের আকৃতি গোলাকারের মতো বা লম্বাটে হয়। কিছু কোষ লম্বা ও দুই প্রান্ত চুচালু হয়, এদের মাক্য আকৃতির কোষ বলে। কিছু কোষ খুব লম্বা হয়, আবার স্নায়ু কোষ বা নিউরনের মতো কিছু কোষ শাখা যুক্ত হয়। তাহলে 8.4 চিত্রের মধ্যে আমরা দেখে নেব। এখানে 8.4 চিত্রের মধ্যে রয়েছে খ নম্বরে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে পেশী কোষ, আর এটা হচ্ছে নার্ভ সেল অর্থাৎ স্নায়ু কোষ বা নিউরন। তাহলে এখানে প্রথম হচ্ছে গোলাকার লোহিত রক্তকণিকা, সেটা হচ্ছে গোলাকার, আর মাক্য আকৃতির পেশী কোষটা হচ্ছে মাক্য আকৃতির, আর এখানে সবচেয়ে হচ্ছে লম্বা শাখাযুক্ত, সেটা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ সংবাদ গ্রহণ ও প্রেরণের মাধ্যমে স্নায়ুকোষ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে, এদের সমন্বয় সাধন করে। তুমি কি বলতে পারো কোষের কোন অংশ কোষকে তার নিজস্ব আকৃতি প্রদান করে? কোষীয় অংশগুলো একটি সজীব আবরণী দ্বারা আবৃত থাকে। এই আবরণী উদ্ভিদ ও প্রাণীকোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, একে কোষপর্দা বলে। তাহলে কোষকে যে আকৃতি প্রদান করে তার নাম হচ্ছে কোষপর্দা। উদ্ভিদ কোষের কোষপর্দাকে ঘিরে একটি অতিরিক্ত মৃত আবরণী থাকে, একে কোষপ্রাচীর বলে। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে একমাত্র রয়েছে কোষপ্রাচীর, যে হচ্ছে কোষপর্দার বাহিরের দিকে থাকে, সেটা মৃত আবরণী অর্থাৎ মৃত কোষ, তাকে বলা হয় কোষপ্রাচীর। এটি উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। ব্যাকটেরিয়া কোষেও কোষপ্রাচীর বর্তমান। ব্যাকটেরিয়া কোষের মধ্যেও রয়েছে কোষপ্রাচীর। তারপর হচ্ছে কোষের আকার। সজীব বস্তুর একটি কোষের আকার খুব ছোট্ট বা বেশ বড় হতে পারে। এটি 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার বা মাইক্রন যেমন হতে পারে, তেমনি এটি কয়েক সেন্টিমিটার লম্বাও হতে পারে। তবে বেশিরভাগ কোষ আণুবীক্ষণিক হয়, এদের কালি চোখে দেখা যায় না, এদের আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। সবচেয়ে ছোট কোষ ব্যাকটেরিয়া গোষ্ঠীভুক্ত। সবচেয়ে ছোট কোষ হচ্ছে ব্যাকটেরিয়া গোষ্ঠীভুক্ত। এর আকার হচ্ছে 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার হয়। সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। এর আকার হচ্ছে 170 মিলিমিটার ইন্টু 130 মিলিমিটার। একটি মুরগির ডিম সেদ্ধ করো, এটা হচ্ছে কাজ 8.2 এর কাজ হচ্ছে একটি মুরগির ডিম সেদ্ধ করো। সেদ্ধ হয়ে গেলে ডিমটির খোলক বা খোসা ছাড়িয়ে নাও। কী দেখতে পাচ্ছ? এটি সাদা অংশ হলুদ অংশটিকে ঘিরে রয়েছে। তাহলে সাদা অংশটি হলো অ্যালবুমিন এবং সেদ্ধ করার ফলে এটি শক্ত হয়ে যায়। হলুদ অংশটি হলো কুসুম। হাতির একটি কোষ কি ইঁদুরের একটি কোষের তুলনায় বড়? কোনো প্রাণী বা উদ্ভিদের দেহের আকারের সাথে কোষের আকারের কোনো সম্পর্ক নেই। ইঁদুরের কোষের তুলনায় হাতির কোষ বড় হওয়া কোনো প্রয়োজন নেই। কোনো কোষের আকার সেই কোষটি কী ধরনের কাজ করে তার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ হাতি ও ইঁদুরের উভয়ের স্নায়ুকোষ লম্বা ও শাখা প্রশাখাযুক্ত হয়, এরা একই ধরনের কাজ করে। কোষের গঠন ও কাজ। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে হাতি এবং ইঁদুরের কোষের আকৃতি সমানই হবে, সেটা বড় ছোট হবে না। প্রাণী হয়তো বড়, সে ছোট, সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কোষগুলির আকৃতি ঠিকই থেকে যাবে। তারপর বলা হয়েছে 8.4 মধ্যে কোষের গঠন ও কাজ। তোমরা ইতিমধ্যে জেনেছ প্রতিটি সজীব বস্তুর দেহে অনেকগুলো অঙ্গ রয়েছে। তোমরা সপ্তম শ্রেণীতে পাচন অঙ্গ সম্বন্ধে জেনেছ। পাচন অঙ্গগুলো একসঙ্গে বা একসাথে পাচনতন্ত্র গঠন করে। এই তন্ত্রের প্রতিটি অঙ্গ বিভিন্ন ধরনের কাজ করে, যেমন পাচন, শোষণ ও আত্তীকরণ। একইভাবে একটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কিছু নির্দিষ্ট বা বিশেষ কাজ করে। উদাহরণস্বরূপ উদ্ভিদের মূল জল ও খনিজ লবণ
শোষণে সাহায্য করে। পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হয়। প্রতিটি অঙ্গ আবার একই ধরনের কতগুলি কলা নিয়ে গঠিত। তাহলে প্রতিটি অঙ্গ আবার কতগুলি কলা নিয়ে গঠিত। প্রথমে আমি বলেছিলাম একই ধরনের কোষ নিয়ে গঠিত কোষগুচ্ছ যখন একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় কলা। অর্থাৎ প্রথমে আসে অনেকগুলি কোষের দ্বারা তৈরি হয় কলা। তারপর অনেকগুলি কলার দ্বারা সৃষ্টি হয় কতগুলি কলার দ্বারা তৈরি হয় একটি অঙ্গ, এবং অনেকগুলি কোষের দ্বারা তৈরি হয় কলা। এগুলি হচ্ছে কলা, আর এইগুলি ছোটো অংশগুলি হচ্ছে কোষ। তাহলে কোষ, তারপর অনেকগুলি কোষ মিলে তৈরি হয় কলা, এবং অনেকগুলি কলা তৈরি হয়, তারপর তৈরি হয় সে অঙ্গ। এখানে কলা বলতে সে খাবারের কলার কথা বলা হয়নি। এখানে কলা বলতে কতগুলি কোষ মিলিত হয়ে কলা তৈরি হয়, এবং অনেকগুলি কলা তৈরি হয়ে অঙ্গ তৈরি হয়, সেটার কথা এখানে বলা হয়েছে। তো এখন তোমরা বুঝলে একটি অঙ্গ কিছু কলার সমন্বয়ে গঠিত, এবং একটি কলা আবার কিছু কোষের সমন্বয়ে গঠিত। একটি সজীব বস্তুর মৌলিক গঠনগত একক হলো কোষ। এবার আসছি 8.5-এ কোষের বিভিন্ন অংশ, কোষ পর্দা বা কোষ আবরণী। একটি কোষের মৌলিক উপাদানগুলো হলো কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোষ পর্দা দ্বারা আবৃত থাকে। কোষ পর্দা যেমন একটি কোষকে অন্য কোষ থেকে পৃথক রাখে, তেমনি তাকে চারপাশের পরিবেশ থেকেও আলাদা রাখে। কোষ পর্দা ছিদ্রযুক্ত হয় এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু কোষের বাইরের অঞ্চল থেকে ভিতরের বা কোষের ভিতর থেকে বাইরে চলাচল করতে পারে। তাহলে এখানে পৃথক কথাটির অর্থ হচ্ছে আলাদা করে রাখে। একটি কোষ থেকে অপর কোষকে আলাদা করে রাখে সেই কোষ পর্দা। কাজ হচ্ছে কোষের বিভিন্ন উপাদানগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি পেঁয়াজ নাও। এর উপরের গোলাপি শুকনো খোসা ছাড়াও একটি চিমটার সাহায্যে পেঁয়াজের রসালো সাদা স্তর থেকে একটি পাতলা স্তর বের করে নাও। এখন এটি কাচের স্লাইডে রাখো ও তাতে 1 ফোঁটা জল দাও। এতে 1 ফোঁটা মিথিলিন ব্লু দ্রবণ দিয়ে কভার স্লিপের সাহায্যে ঢেকে দাও। কভার স্লিপ বসানোর সময় খেয়াল রাখতে যাতে কভার স্লিপের নিচে কোনো বুদবুদ না থাকে। স্লাইডটি এবার অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করো এবং কি দেখলে তার চিত্র আঁকো। 8.5-এর সাথে তোমার আঁকা চিত্রটি মিলিয়ে দেখো। তাহলে 8.5 হচ্ছে এটির সাথে মিলিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে। তো যেটি এখানে কাজ বলেছিলাম সেটা অবশ্যই শিক্ষকদের সাহায্য নিয়ে ল্যাবরেটরিতেই করতে হবে। পেঁয়াজের কোষের আবরণটি হলো কোষ পর্দা। এটি আবার একটি পুরু আবরণী দ্বারা আবৃত থাকে, একে কোষপ্রাচীর বলে। কোষের কেন্দ্রস্থলে অবস্থিত ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। এখানে দেখানো হয়েছে যে নিউক্লিয়াস, এগুলিকে নিউক্লিয়াস বলা হয়, এবং এই যে তার কতগুলি সাইড রয়েছে সাইডগুলিকে বলা হয় সাইটোপ্লাজম। তো কোষের নিউক্লিয়াস ও কোষ পর্দার মধ্যবর্তী অঞ্চলে যে জেলির মতো বস্তু থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। পেঁয়াজের কোষা বা শল্কস্থিত কোষসমূহ। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কেন? এটা হচ্ছে এখানের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ কোষপ্রাচীর কেন থাকে। তোমরা আগেই জেনেছো কোষ পর্দা কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। উদ্ভিদ কোষে কোষ পর্দাকে ঘিরে আরও একটি পুরু আবরণী রয়েছে, একে কোষপ্রাচীর বলে। উদ্ভিদের সুরক্ষার জন্য কোষপ্রাচীর প্রয়োজন। এটি কোষকে রক্ষা করে। উদ্ভিদ কোষকে তাপমাত্রার পরিবর্তন, জুড়ে বায়ু প্রবাহ ও পরিবেশের আর্দ্রতার হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য সেই কোষপ্রাচীরগুলি থাকে। তো কোষপ্রাচীর কেন থাকে উদ্ভিদের মধ্যে? সেটা হচ্ছে উদ্ভিদকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য সেই কোষপ্রাচীরগুলি থাকে। এইসব কাজে কোষপ্রাচীর সাহায্য করে। উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না বলে কোষকে সবসময় পরিবেশের এই পরিবর্তনগুলোর সঙ্গে যুক্ত হয়। পুঁই গাছের পাতার নিচের দিক থেকে একটি পাতলা স্তর বের করে নিয়েও এর মধ্যে বিভিন্ন কোষ দেখতে পারো। পেঁয়াজের স্লাইড যেভাবে তৈরি করা হয়েছে সেইভাবে পুঁই পাতার স্লাইডও তৈরি করতে পারো। তারপর কাজ দেওয়া হয়েছে একটি দাঁত পরিষ্কার করার কাঠি বা খড়কে কাঠি নাও। একটি দেশলাই কাঠির বারুদ সহ অংশটি ফেলে দিয়ে কাঠিটিও নিতে পারো। এবার যে কোনো একটি কাঠির সাহায্যে তোমার ঠোঁটের ভেতরের দিকের আলতোভাবে বুলিয়ে আনো, দেখো যাতে কোনো খোঁচা না লাগে। এবার কাঠির সঙ্গে যে
স্লেমার মতো অংশ রয়েছে তা একটি স্লাইডে নিয়ে তাতে 1 ফোঁটা জল দাও। এবার 1 ফোঁটা আয়োডিন দ্রবণ ওই স্লেমার উপর দিয়ে একে কভার স্লিপের সাহায্যে ঢেকে রাখো। আয়োডিন দ্রবণের পরিবর্তে তুমি মিথিলিন ব্লু দ্রবণটিও দিতে পারো। এখন স্লাইডটিকে আণুবীক্ষণিক যন্ত্র পর্যবেক্ষণ করো। স্লেমা জাতীয় অংশে তুমি অনেকগুলো কোষ দেখতে পাবে। 8.6 চিত্র রয়েছে, সেই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবে তুমি এই কোষগুলোর কোষপর্দা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম শনাক্ত করতে পারবে। প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, এটা বলে দেওয়া হয়েছে এখানে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। তাহলে এখানে তোমরা 8.6 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠোঁটের ভিতরের যে গুলি বলা হয়েছে কাঠি দিয়ে, সেখান থেকে তোমরা নিয়ে কিছুটা স্লাইডের মধ্যে দিয়ে এবং তার সাথে মিথিলিন ব্লু দিয়ে মিশিয়ে তবেই যদি দেখো তাহলে এইগুলি দেখতে পাবে। তারপর হচ্ছে সাইটোপ্লাজম। এটি কোষের কোষপর্দা ও নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত জেলির মতো বস্তু। কোষের অন্যান্য উপাদানসমূহ বা কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমে থাকে। এগুলি হলো মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, রাইবোজোম ইত্যাদি। পরবর্তী ক্লাসে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানবে। তাহলে উপরের ক্লাসে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে মাইটোকন্ড্রিয়া কী, মাইটোকন্ড্রিয়ার কাজ কী, গোলগি বডি কী বা গোলগি বস্তু কী, রাইজোবিয়াম কী এবং তার কাজ কী। তারপর হচ্ছে নিউক্লিয়াস। সজীব কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নিউক্লিয়াস। সাধারণত এটি গোলাকার হয় এবং কোষের মাঝখানে অবস্থান করে। একে সহজেই রঞ্জিত করে আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়। নিউক্লিয়াস যে আবরণী দ্বারা সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে তাকে নিউক্লিয় পর্দা বলে। এই আবরণীটিও কোষ পর্দার মতো ছিদ্রযুক্ত হয় এবং এর মধ্যে দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে। তারপর বলা হয়েছে উচ্চ বিবর্তন ক্ষমতা সম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করলে এর ভেতরে একটি গোলাকার অংশ দেখা যায়, একে নিউক্লিয়াস বলে। এছাড়াও নিউক্লিয়াসের ভেতরে কিছু সুতুর মতো গঠন দেখা যায়, এদের ক্রোমোজোম বলে। ক্রোমোজোম জিন বহন করে এবং এটি মাতৃজনু থেকে অপত্যজনুতে বৈশিষ্ট্যের সঞ্চারণে সাহায্য করে। কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে তখনই শুধুমাত্র ক্রোমোজোম দেখা যায়। তাহলে এখানে দেখানো হয়েছে এই কালো যে অংশগুলি দেখতে পাচ্ছ সেগুলিকে বলা হয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয় পর্দা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে রয়েছে তাকে বলা হয় নিউক্লিয়াস বা নিউক্লিয় পর্দা। আর কোষ পর্দা হচ্ছে এগুলিকে কোষ পর্দা বলা হয়। আর এখানের মধ্যে যতগুলি অংশ রয়েছে সেগুলি জেলির মতো, এগুলিকে বলা হয় সাইটোপ্লাজম। এবার বলা হয়েছে এখানে জিন। তাহলে আমরা পেয়েছিলাম এখানে যদি আমরা এই নিউক্লিয়াসকে ভালো করে আমরা দেখি তাহলে তার মধ্যে অনেকগুলি সুতোর মতো অংশ রয়েছে, সেগুলিকে বলা হয় ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? জিন। এই ক্রোমোজোমগুলি জিন বহন করে। তাহলে জিন আসলে কি সেটা আমরা এবার জেনে নেব। সজীব বস্তুতে বংশগতির একক হলো জিন। এটি পিতৃ-মাতৃ জনু থেকে অপত্য জনুতে বৈশিষ্ট্যের সঞ্চারণ নিয়ন্ত্রণ করে। এর অর্থ হলো তোমার মাতা-পিতা তাদের কিছু বৈশিষ্ট্য তোমার দেহে পাঠায়। তোমার বাবার চোখ বাদামি হলে তোমার চোখও বাদামি হতে পারে। তোমার মায়ের চুল যদি কুকড়ানো হয় তবে তোমার চুলও কুকড়ানো হতে পারে। তবে পিতামাতার দেহ থেকে আসা জিনের বিভিন্ন ধরনের সজ্জাক্রম অপত্যজীবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি করে। তাহলে জিন এখানে বোঝা গেল যে বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে। এক জনু থেকে পরবর্তী জনুতে বৈশিষ্ট্যের সঞ্চারণ নিয়ন্ত্রণ করা ছাড়াও নিউক্লিয়াস কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। একটি সজীব কোষের সমস্ত উপাদানকে প্রোটোপ্লাজম বলে। একটি সজীব কোষের সমস্ত উপাদানগুলিকে বলা হয় প্রোটোপ্লাজম। এতে রয়েছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমকে কোষের সজীব পদার্থ বলে। তাহলে বহুকোষী জীবকোষের নিউক্লিয়াসের মতো ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। যে সকল কোষে নিউক্লিয় পর্দাবিহীন নিউক্লিয় বস্তু থাকে তাদের প্রোক্যারিওটিক কোষ বলে। আর প্রোক্যারিওটিক কোষ বিশিষ্ট জীবদের প্রোক্যারিওটিস বা আদি নিউক্লিয়াসযুক্ত জীব বলে। প্রো হচ্ছে আদি আর ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস, যেমন ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শ্যাওলা। আর পেঁয়াজের কোষে ও ঠোঁটের ভেতরে কোষের নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত সুগঠিত নিউক্লিয়াস থাকে, এদের ইউক্যারিওটিক কোষ বলে। ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল
ছাড়া বাকি সকল জীবদের ইউক্যারিওটাস বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত জীব বলে। ইউ হচ্ছে প্রকৃত আর ক্যারিওন হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষকে পর্যবেক্ষণ করার সময় তুমি কোষের সাইটোপ্লাজমে কোনো খালি গঠন দেখতে পেয়েছো কি? একে ভ্যাকুয়াল বা কোষগহ্বর বলে। পেঁয়াজের কোষে একটি মাত্র বড় কোষগহ্বর থাকে। মানুষের ঠোঁটের ভেতরের দিক থেকে নেওয়া কোষে ছোট ছোট কোষগহ্বর দেখা যায়। উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল বা কোষগহ্বরগুলি বড় হয়, অপরদিকে প্রাণী কোষের কোষগহ্বরগুলি ছোট ছোট বা পুঁই পাতার কোষের সাইটোপ্লাজমে অনেকগুলি ছোট ছোট রঙিন গঠন দেখা যায়। এরা সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এদের প্লাস্টিড বলে। এরা বিভিন্ন রঙের হয়, কিছু কিছু প্লাস্টিডে সবুজ রঞ্জক দেখা যায়, এদের ক্লোরোফিল বলে। এবার হচ্ছে প্লাস্টিডের সবুজ রঞ্জক দেখা যায়, তাহলে এগুলিকে বলা হয় ক্লোরোফিল। সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এদের উপস্থিতির জন্যই পাতার রং সবুজ হয়। তোমরা নিশ্চয়ই মনে আছে, পাতার ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয়। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যেগুলি ছোট ছোট রঙিন বস্তু রয়েছে সেগুলিকে বলা হয় প্লাস্টিড, আর প্লাস্টিড সবুজ রঞ্জক যেগুলি রয়েছে সেগুলিকেই বলা হয় ক্লোরোফিল। এবং ক্লোরোফিল আর প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের আর ক্লোরোফিল হচ্ছে সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ তুলনা কাজ হচ্ছে 8.3 এবং 8.4 মনে রাখার চেষ্টা করার জন্য বলা হয়েছে। তুমি সহজেই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তুলনা করতে পারবে। তারপর 8.7-এ ক এবং খতে দেওয়া উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র লক্ষ্য করো। চলো এবার উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কী কী সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে সেগুলি লিখি। এই সারণীতে মাত্র কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। তুমি সারণী 8.1-এর আরও কিছু বৈশিষ্ট্য যোগ করতে পারো। এবার হচ্ছে 8.7-এ ক এবং 8.7-এর মধ্যে খ রয়েছে। এটা হচ্ছে প্রাণী কোষ আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে কোষ প্রাচীর, কোষ পর্দা হচ্ছে ভিতরের যে অংশগুলি রয়েছে সেগুলিকে বলা হয় কোষ পর্দা, এবং ভ্যাকুয়াল রয়েছে উদ্ভিদ প্রাণী কোষেও এবং উদ্ভিদ কোষের মধ্যেও, এবং সাইটোপ্লাজম তো রয়েছে কোষের যে জেলির মতো তক্তকে রয়েছে সেগুলিকে বলা হয় সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াস তো দেখাই যাচ্ছে এখানের মধ্যে। তাহলে এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 8 সমাপ্ত। তো এখানের মধ্যে বিশেষ শব্দ আমরা পেয়েছিলাম কোষ, কোষ পর্দা, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, ইউক্যারিওটস, জিন, বহুকোষী, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিওলাস, অঙ্গ, অঙ্গাণু, প্লাস্টিড, প্রোক্যারিওটস, তারপর হচ্ছে ক্ষণপথ, কলা, এককোষী, ভ্যাকুয়াল বা কোষগহ্বর, আর শ্বেতরক্ত কণিকা, যাকে শর্ট ফর্মে বলা হয় WBC। আর এখানের মধ্যে আমরা যা যা জানলাম, সকল জীব কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত, এদের অঙ্গ বলে। অঙ্গ আরও ছোটো ছোটো কতকগুলি অংশ নিয়ে গঠিত। জীবদেহের ক্ষুদ্রতম সজীব অংশ হলো কোষ। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কর্কে কোষ পর্যবেক্ষণ করেন। কোষের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়। কিছু কোষ এত বড় যে খালি চোখে দেখা যায়, আর কিছু সজীব বস্তু এককোষী, আবার কিছু সজীব বস্তু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। একটি বহুকোষী জীবে বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন জৈবিক কাজ করে। এই সকল জৈবিক কাজ এককোষী জীবে একটি কোষই সম্পাদন করে। কোষের 3টি প্রধান অংশ হলো কোষ পর্দা, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সমন্বিত সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এগুলি হচ্ছে প্রধান অংশ, কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর নিউক্লিয় পর্দার সাহায্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে, সুগঠিত। নিউক্লিয়াসবিহীন, যারা নিউক্লিয়াসবিহীন সেই সব কোষগুলিকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য হলো এই যে উদ্ভিদ কোষের কোষ আবরণীকে ঘিরে একটি অতিরিক্ত প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষে শুধুমাত্র প্লাস্টিড থাকে। ক্লোরোফিলযুক্ত সবুজ প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। উদ্ভিদ কোষে কখনো কখনো একটি বড় কেন্দ্রীয় কোষগহ্বর থাকে, অপরদিকে প্রাণী কোষে ক্ষুদ্র ক্ষুদ্র কোষগহ্বর থাকে।
তো এই ছিল আমাদের অষ্টম অধ্যায় ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় কোষ গঠন ও কোষের কাজ। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।